তো এখন দেখি যে ভিসা ইনফরমেশনটা, তো আজকে আপনারা হয়তো অনেকেই দেখছেন যে জার্মান এম্বাসি নতুন একটা নোটিশ দিছে যে আপনাদের অ্যাপ্লিকেশনটা বা ফাইল সাবমিশনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে নতুন একটা পোর্টালে। এটা হচ্ছে জার্মান গভর্নমেন্ট এখন চাচ্ছে তাদের টোটাল ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা একটা সেন্ট্রালাইজড ওয়েবসাইটের মাধ্যমে করতে, মানে প্রসেসটা তারা ডিজিটালি এক জায়গায় থেকে করার চেষ্টা করতেছে। এই কারণে এক একটা ক্যাটাগরি আস্তে আস্তে ওই পোর্টালে নিয়ে যাচ্ছে। সো জিনিসটা কিছুই না, আপনার হাতে যখন হাউস বিল্ডিং কন্ট্রাক্ট সবকিছু চলে আসবে তখন তো আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো ওই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে তো একটা কোথাও অ্যাপয়েন্টমেন্টের বুকিং করতে হবে। তো ওই বুকিংটা আমরা আগে জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটে করতাম, এখন ওইটা ওইখানে না করে এখন নতুন একটা লিঙ্ক দিছে ওরা। এই যে লিঙ্কটা আমরা দেখবো, যে একটু নিচে যাই, যে দেখেন ভোকেশনাল ট্রেনিং ভিসা ইউ ক্যান রেজিস্টার হেয়ার। তো এইখানে আপনি যদি রেজিস্ট্রেশন করলে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কোন কারণে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন দিয়ে করলে ওদের কাছে একটা রেকর্ড গেল যে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। তখন ওরা আপনাকে ইমেলে কন্ট্যাক্ট করবে যে আপনার সব ডকুমেন্ট পাঠান। তারা যখন সব ডকুমেন্ট সব ওকে হবে, দেন ওরা আপনাকে একটা ইন্টারভিউর ডেট দিবে। ওই ইন্টারভিউতে আপনি এম্বাসিতে যেয়ে আপনার ফাইল সাবমিট করবেন, সব ডকুমেন্ট সাবমিট করবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ভিসা অ্যাপ্লিকেশন ফি দিবেন। দেন আপনার সবকিছু যদি ওকে থাকে 1-1.5 মাসের ভিতরে আপনাকে ওরা জানাই দিবে যে আপনার ভিসা ডিসিশনটা, যে আপনার ভিসা হয়েছে কি হয় নাই। তো এইটাই হচ্ছে যে রেজিস্ট্রেশনটা জাস্ট ওরা আর একটা নতুন পোর্টালে নিছে, আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। বুঝতে পারছেন আপনারা আজকের যেই নতুন নোটিশটা আসছিল ওইটা কি জন্য দিছিল? জি স্যার, বুঝতে পারছি। এই যে এখানে বলে দিছে যে 22/1/2025 পর থেকে উল সিস্টেম উইল বি রিলেটেড। উল সিস্টেমে আপনারা মানে এই যে জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটও কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করা যাইতো, তো ওইগুলা এখন আজকে থেকে 23 তারিখ থেকে আর করা যাবে না। 23 তারিখ থেকে এখন করতে হবে এই যে এই যে নতুন লিঙ্কটা, এই নতুন লিঙ্কটাতে আপনারা ক্লিক করেন। এই যে দেখেন ফেডারেল ফরেন অফিস, এটা হচ্ছে জার্মানির একটা সেন্ট্রালাইজড ওয়েবসাইট। এটা এখন আর বাংলাদেশের জার্মান এম্বাসির ওয়েবসাইটে না করে জার্মান গভর্নমেন্টের যে সেন্ট্রালাইজড ওয়েবসাইট আছে ওইটাতে তারা করতে বলতেছে। তো এইটাতে আমি নিচে গেলাম, দেখেন এখানে বলছে যে আপনার কান্ট্রি সিলেক্ট করেন বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে বাংলাদেশের জন্য রেসপন্সিবল ওই ইনস্টিটিউট হচ্ছে ঢাকা, যে জার্মান এম্বাসি, এটা অ্যাপ্লাই নাও দিলাম, টিক দিয়ে ওকে দিয়ে দিয়ে কনফার্ম করি। এই যে দেখেন এখানে জাস্ট আপনি আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড আর রিপিট পাসওয়ার্ড দিয়ে সেটা রেজিস্ট্রেশন করলে ওদের কাছে একটা রেকর্ড গেল যে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন। দেন ওরা আপনার সাথে বাকি কমিউনিকেশনটা করবে। তো এইটাই জাস্ট চেঞ্জ হয়েছে, আর কোনো কিছু চেঞ্জ হয় না। তো আমরা আগে একটু রিকোয়ারমেন্ট দেখে নেই জার্মান এম্বাসির বাংলাদেশে ভিসার জন্য, হাউস বিল্ডিং ভিসার জন্য রিকোয়ারমেন্ট কি। আপনি যদি একটু নিচে যান, দেখেন প্রসেসিং টাইম বলছে 4 উইকস, মানে 4 সপ্তাহ। আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট সাবমিট করবেন বা ডকুমেন্ট সাবমিট করবেন এর থেকে 4 উইকস বা 1 মাসের ভিতরে আপনার ভিসা ডিসিশন চলে আসবে। এই যে চেক লিস্ট আছে, চেক লিস্টে কি কি ডকুমেন্ট লাগে বলছে, দেখেন ফার্স্ট হচ্ছে ভ্যালিড পাসপোর্ট। পাসপোর্ট অবশ্যই আপনার কাছে থাকবে। একটা পাসপোর্ট ফটো স্টুডিও থেকে তুলে ফেলবেন। অ্যাপ্লিকেশন ফর্ম বা ডিক্লারেশন, এটা হচ্ছে একটা ফর্ম যে আপনি সবকিছু সত্য বলছেন, সব ডকুমেন্ট ট্রু দিচ্ছেন, ওইটা আপনি ডিক্লেয়ার করতেছেন। ওইটা জাস্ট একটা 1 পেজের ডকুমেন্ট, ওইটাতে সাইন করবেন, গেল এটা। কপি অফ ইউর পাসপোর্ট ডাটা পেজ, আপনার পাসপোর্টের ডাটা পেজের একটা কপি দিতে বলছে, ওইটা দিবেন। এই যে পি অ্যাপ্রুভাল বাই দ্য ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি, এইটার কি, এইটা আমি একটু পরে বলবো কারণ আমি এটা নিয়ে টোটাল ডিসকাস করব। দেন হচ্ছে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট অফ ফর ইউর ভোকেশনাল ট্রেনিং, এই যে আপনি হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করলে আপনাকে যদি ইন্টারভিউ দেওয়ার পর আপনার চাকরি হয়ে যায় তাহলে তারা আপনাকে একটা কন্ট্রাক্ট দিবে, ওইটাই হচ্ছে এই কন্ট্রাক্টটা, জব কন্ট্রাক্ট আর কি। এটা হচ্ছে একটা জব কন্ট্রাক্ট। তারপর হচ্ছে একটা প্রি অ্যাপ্রুভাল। এই দুইটা ডকুমেন্ট আপাতত আপনার হাতে নাই, কিন্তু আপনি যখন একটা হাউস বিল্ডিং পেয়ে যাবেন এই দুইটা ডকুমেন্ট আপনার কাছে চলে আসবে। তারপর হচ্ছে ট্রেনিং অর ইন্টার্নশিপ প্ল্যান, মানে হচ্ছে আপনি যে হাউস বিল্ডিং করবেন ওদের একটা প্ল্যান আছে না, যে 2 বছরের হোক বা 3 বছর হোক, এই টোটাল সময়টাতে ওরা কোন সময় আপনাকে কি কি শিখাবে ওইটা আপনার কোম্পানি আপনাকে দিয়ে দিবে। ওইটাই হচ্ছে হাউস বিল্ডিং প্ল্যান, আপনার এই প্ল্যানটা ওরাই দিয়ে দিবে। তারপর হচ্ছে অল কোয়ালিফিকেশনস ইউ হ্যাভ অবটেইনড, মানে হচ্ছে আপনি যে আগে পড়াশোনার গুলো, এই যে যেমন স্কুল লিভিং সার্টিফিকেট, যে এসএসসি এইচএসসি বা ডিপ্লোমা, আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সার্টিফিকেট গুলো ছিল এইটা। এখন হচ্ছে মজার জিনিস দেখেন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, জার্মান এম্বাসি চাইছে ইউজুয়ালি অ্যাটলিস্ট জার্মান লেভেল অফ A2।
দেখেন বাংলাদেশে জার্মান এম্বাসি ভিসার জন্য চাইছে A2, আর বলছে যে ফর মেডিকেল প্রফেশন এট লিস্ট B1, যে ওই যে নার্সিং স্পেশালিস্ট না এরকম জবগুলোতে যারা অ্যাপ্লাই করবে মেডিকেল প্রফেশনে তাদের জন্য চাইছে B1। এটা একটু ডিফার করবে, আমি একটু পরে আবার দেখাবো আপনাকে। তো বাংলাদেশে হাউস বিল্ডিং এর জন্য চাইতেছে A2, আর যারা নার্সিং বা মেডিকেল প্রফেশনে যাবেন তাদের জন্য চাচ্ছে কি B1। আরো মজার ব্যাপার দেখেন, একটু নিচে আছে, ফার্স্টে ওরা বলছে রিকগনাইজ প্রুফ অফ নলেজ ইন জার্মান, ওরা গুতে ইনস্টিটিউট ডিরেক্ট বলা আছে, তার মানে আপনি গুতে ইনস্টিটিউট ছাড়া অন্য কোথাও যে টেলক আছে ওইগুলাতে টেস্ট ডাফ আছে, জার্মানিতে আরো প্রচুর ইনস্টিটিউট আছে জার্মান ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দেওয়া যায়, ইন্ডিয়াতে টেলক আছে। সো আপনার যারা বলছিলেন যে টেলকে দেওয়া যাবে কিনা, তো এর আনসার হচ্ছে না, কারণ জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটে বলে দিছে গুতে ইনস্টিটিউট থেকে হতে হবে। সো আপনি ইন্ডিয়াতে যে পরীক্ষা দিল গুতে ইনস্টিটিউটেই পরীক্ষা দিবেন, গেল এটা। তারপর দ্বারা এই যে দেখেন এই ক্যাটাগরির মধ্যে 3টা অপশন দিচ্ছে এরা, এটা হচ্ছে গুতে ইনস্টিটিউট থেকে আমার এই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট গুলো লাগবে, অথবা রেজিস্ট্রেশন ফর এ ল্যাঙ্গুয়েজ কোর্স ইফ দ্য অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ নট পার্ট অফ ইউর জব ট্রেনিং। বলতেছে আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনার জবের পার্ট না হয়, তাহলে আপনি যে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হবেন ওইটার প্রুফটা তারা চাইছে। যেমন এমন হয় যে একটা কোম্পানিতে জব করার আগে আপনাকে ওরা বললো যে 6 মাস তুমি ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে ইনস্টিটিউট থেকে, মানে ওরাই জার্মানিরই আরো ল্যাঙ্গুয়েজ ট্রেনিং স্কুল আছে, ওগুলাতে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। তো এরকম থাকে, কন্ডিশন দিয়ে দেয় যে তুমি আসবা, ফার্স্ট 5 মাস বা 6 মাস তুমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ শিখবা, তারপর তুমি আমাদের সাথে জয়েন করতে পারবা। তো ওইটা থাকলেও এখানকার ল্যাঙ্গুয়েজ লাগতেছে না। অথবা কনফার্মেশন অফ এমপ্লয়ার দ্যাট ল্যাঙ্গুয়েজ স্কিলস ওয়ার চেকড অ্যান্ড ফাউন্ড সাফিসিয়েন্ট। বলতেছে যে কোম্পানি যদি আপনার ইন্টারভিউ নিয়ে ওরা আপনাকে কনফার্ম করে যে আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কিল আছে ওইটাই এনাফ, আর কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে না, তাহলে ওই যে কনফার্মেশনটা দিবে কোম্পানি আপনাকে, ওইটা দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার মানে আপনার আর ল্যাঙ্গুয়েজ স্কিলই বা কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটও আপনার লাগতেছে না। তো এইটা ডিপেন্ড করে কোম্পানির উপর। কোম্পানি যদি আপনাকে এই কনফার্মেশনটা দিয়ে দেয় যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল এনাফ আছে, দেন আপনার B1 সার্টিফিকেট বা A2 সার্টিফিকেট কিছুই লাগতেছে না। যদি না দেয় কোম্পানি, দেন আপনার ভিসার জন্য এই যে জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটে বলছে A2 লাগবে অ্যাটলিস্ট, আর মেডিকেলের জন্য লাগবে হচ্ছে B1। তো এগুলা লাগতে হবে। এই গেল আমার ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা, ঠিক আছে। তারপর লেটার অফ মোটিভেশন, এটা তো আপনি নিজে নিজে লিখবেন, অথবা আপনি যারে দিয়ে করান সে লিখবে। আপনার সিভি লাগবে, তো সিভিটা লিখবেন। তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, ওটা অনলাইনে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন করে টাকা পে করে দিলে ইন্স্যুরেন্সের ডকুমেন্ট চলে আসে। তার মানে আমার টোটাল হাতে নাই 3টা জিনিস। এইটা হচ্ছে আমার হাউস বিল্ডিং এর জব কন্ট্রাক্ট, তারপর হচ্ছে PA অ্যাপ্রুভাল, এটা কি আমি একটু পরে বলবো, আর 3 নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। তো এই 3টা যখন আমার কাছে চলে আসবে, তার মানে আমি অ্যাপ্লিকেশন করার জন্য একদম ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য রেডি। আর হাউস বিল্ডিং এর জন্য আমার কি কি ডকুমেন্ট লাগবে? আমার হাউস বিল্ডিং অ্যাপ্লাই করার জন্য আমার কিন্তু শুধু সিভি আর মোটিভেশন লেটার লাগতেছে, আর কিছুই লাগতেছে না। তবে যারা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সহ অ্যাপ্লাই করবেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, যে আপনারা অন্যদের থেকে নিজেদেরকে বেশি প্রুফ করতে পারলেন যে আপনি ক্যাপাবল, তাই না? অথবা কারো যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, ওই এক্সপিরিয়েন্স লেটার গুলো অ্যাড করেন, তাহলে ওইটা অন্যদের থেকে আপনাকে আগাই দিবে। এইটাই হচ্ছে তাহলে ডিফারেন্ট। আমার ভিসা রিকোয়ারমেন্ট গুলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ওইটা আমরা দেখলাম, আমরা হাউস বিল্ডিং এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে ওইটাও দেখলাম। তো এই ছিল টোটাল ইনফরমেশনটা এখন আমরা দেখবো যে টোটাল ফুল প্রসিডিউরটা আমার ব্যক্তি হিসেবে, বা আমি ধরেন হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করব, আমি নিজে কিভাবে অ্যাপ্লাই করব ফার্স্ট টু লাস্ট, এইটা আমি নিজে টোটালটা একসাথে ডিসক্রাইব করব। এর আগ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই কোশ্চেন তো তারা জার্মান করবে তাই তো? A2 যদি আমি কমপ্লিট করি তাহলে কি আমি তাদের কোশ্চেন আনসার দিতে পারবো? এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি A1 পাস করেও বা A1 এর লেভেলে থাকলেও কোশ্চেন আনসার দিতে পারবেন। কিন্তু আপনি যদি ওইভাবে A1টা পড়েন তাহলে পারবেন, আর নয়তো বা ছুটে ধরেন এই যে বাসায় একটু পড়লাম একটু পড়লাম না এসব করে যদি B1 লেভেলেও কোর্স শেষ করেন, আনসার না দিতে পারেন, তাহলে কোনো লাভ হইলো না। তো এটা ডিপেন্ড করে টোটাল আপনার উপর, আপনি নিজে কতটুকু স্পিকিং করতে পারতেছেন। এটা A1 লেভেলে হোক, A2 লেভেলে হোক, B1 এ হোক, ইট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, স্যার, গোয়েতে ইনস্টিটিউটের সার্টিফিকেটই জাস্ট রিকোয়ারমেন্ট, হ্যাঁ, বাকি এটা জার্মান অন্য এম্বাসিতে ওয়েবসাইটে বলে দিল, সো এটা তো চেঞ্জ করা যাবে না। এটা নতুন নিয়ম করছে নাকি?
জানি না, ওরা প্রতিদিন না অবশ্য কয়েক মাস পর পরই ওদের রিকোয়ারমেন্ট চেঞ্জ করে। এটা আগে থেকে হয়তো ছিল, কারণ বাংলাদেশে শুধুমাত্র গুতে ইনস্টিটিউটই আছে, এর জন্য ওইটা হয়তো মেনশন করে দিছে। বাট আমাদের ঝামেলা করার তো দরকার নাই, অন্য কোনটা দিয়ে পরে ওইটা অ্যাকসেপ্টেড যদি না হয় তাহলে আমার তো ওইটা টোটালটাই লস। সো আমরা গুতে ইনস্টিটিউটেই দিব, তাই না? আর আমাদের কোর্স গুলাতে আমরা যা পড়াচ্ছি টোটাল এক্সাম ফরম্যাট হচ্ছে গুতে ইনস্টিটিউটের ফরম্যাটে আমরা পড়াশোনা করতেছি। সো আপনারা গুতে ইনস্টিটিউটে পরীক্ষা দিলে এটা আপনাদের জন্য বেটার হবে। স্যার, তাহলে আমরা কি A2 কমপ্লিট করলে অ্যাপ্লাই করতে পারবো? এই যে এই প্রশ্ন উত্তরটা আমি একটু পরে দিতেছি। আর একটা দেখি, এই যে দেখেন, এখন এখানে আপনি যেহেতু অ্যাপ্লাই করবেন জার্মান এম্বাসি ঢাকার ইয়াতে অফিসে, সো তাদের এটা ফলো করলেও আপনার হবে। এই যে চেকলিস্ট যেহেতু অলরেডি দেওয়াই আছে, যে এই চেকলিস্ট অনুযায়ী আপনার দেয়াই আছে যে এখানে কি লাগবে, A2 লাগবে, তাহলে আপনি A2 দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এটা লজিক্যাল, তারা আপনাকে এখানে কিছু বলতে পারবে না, তাই না? B1 যেহেতু এখানে লেখা নাই, শুধুমাত্র মেডিকেল প্রফেশন ছাড়া, কারণ মেডিকেল প্রফেশনে B1 লাগতেছে। আবার কিছু হাউস বিল্ডিং দেখবেন মেডিকেল প্রফেশন হাউস বিল্ডিং গুলাতে ওরা B2 লিখে দিছে, হাউস বিল্ডিং পাইতে গেলে B2 লিখে দিছে। তো রিকোয়ারমেন্টটা আমি ফার্স্টে বলছিলাম যে টোটাল প্রসিডিউর দুইটা, একটা হচ্ছে আপনি হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করবেন, ওইখানের জন্য কোম্পানির রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ওই ভিসার জন্য এম্বাসির আলাদা রিকোয়ারমেন্ট। তো এখানে আমরা এগুলো ছিল এম্বাসির রিকোয়ারমেন্ট। কিন্তু আপনি যদি মেডিকেল প্রফেশন মানে যে নার্সিং ফ্লেগে ফ্লাখমান বা এরকম ফ্রাউ, এগুলা অ্যাপ্লিকেশন করার সময় আপনি দেখবেন যে ওদের সুন্দর করে লিখে দিছে যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল B2 লাগবে। তো আপনি ওই হাউস বিল্ডিংটা পাইতে গেলে B2 লাগতেছে, বাট ভিসার জন্য আপনার B1 লাগতেছে। তাহলে আপনার কোনটা থাকতে হবে? ওই প্রফেশনের জন্য B2 থাকতে হবে, তাই না? আর নয়তো তো আপনি হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট পাবেন না। তো এইটাই ডিপেন্ড করে, আপনি দুইটা মিলে ম্যাক্সিমাম যেটা লাগে আপনি ওইটা অর্জন করবেন, তাহলে আপনার সব দিক দিয়ে সেফ। তো এটা ছিল জার্মান এম্বাসির ঢাকার রিকোয়ারমেন্ট, যে নর্মাল হাউস বিল্ডিং গুলোর জন্য A2। কিন্তু আপনি এখানে যখন দেখেন নতুন যে পোর্টালটা করছে তারা, ওইখানে আপনি যান, তখন এইখানকার নিচে রিকোয়ারমেন্ট দেখেন কি আছে, যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে B1, দেখেন B1 চাইছে, দেখছেন। আর টু সিক এ ভোকেশনাল ট্রেনিং মানে হচ্ছে হাউস বিল্ডিং প্লেস, দ্য অ্যাপ্লিক্যান্ট মে নট বি 35 অর ওল্ডার, আপনি 35 বা তার বেশি হতে পারবেন না। তাহলে এটা হচ্ছে জার্মান গভর্নমেন্টের সেন্ট্রাল ওয়েবসাইট, ওইখানে ওরা বলে দিছে যে 35-এর বেশি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আর আপনার লেভেল থাকবে B1। তাহলে আপনার এখন কোনটা লাগবে? B1 লাগবে, তাই না? B1 yes B1 লাগবে। সো B1টা হচ্ছে সেফ জোন। আপনি হয়তো A2 দিয়ে অ্যাপ্লাই করে এম্বাসি তো বলতে পারবেন, আবার এম্বাসির ওয়েবসাইটে দেখবেন যে আপনি মিসিং ডকুমেন্ট থাকলে, বা ধরেন আপনি ইন্টারভিউতে দিতে গেছেন, কোনো কারণে কোনো ডকুমেন্ট আপনি নিয়ে যান নাই বা ভুলে গেছেন, বা ওরা আপনার কাছ থেকে এডিশনাল কোনো ডকুমেন্ট চাইতেছে, তো এই ধরনের কেসে এম্বাসি বলে দিবে যে এতদিনের ভিতরে আপনি ওই ডকুমেন্টটা সাবমিট করেন। তো আপনি ধরেন A2 দিয়ে ভিসা ফেস করলেন, যদি A2 অ্যাকসেপ্ট না করে তাহলে বলে দিবে যে আপনি B2 সার্টিফিকেট নিয়ে আমাদেরকে পাঠান। তাহলে এরকম হইতে পারে। বাট আমরা ফর সেফটি রিজন আমরা কি করব, B1 দিয়েই তার অ্যাপ্লাই করব, তাই না? এটা আমাদের সেফ, ম্যাক্সিমামটা আমরা যা আছে ওইটা নিয়ে যাব। তো B1 যেহেতু ফার্স্টে থেকে আমাদের টার্গেট ছিল, তো আমরা B1টার পরেই অ্যাপ্লিকেশন। তবে আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করতে পারেন কোনো সার্টিফিকেট ছাড়ে। আপনি ধরেন নিজে যখন মনে করবেন যে আমার ল্যাঙ্গুয়েজ এখন প্রফিসিয়েন্ট, আমি এখন 1 ঘন্টা ইন্টারভিউ দিতে পারবো জার্মান ভাষায়, তো এটা A1 লেভেল হোক A2 লেভেল হোক, যাই হোক, আপনি হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। বাট হাউস বিল্ডিং পাওয়ার জন্য যদি সব কিছু থাকে সাথে ডকুমেন্ট হিসেবে, তখন এটা আপনার জন্য বেটার প্লাস পয়েন্ট, অন্যদের থেকে আপনাকে কম্পিটিশনে আগাই দিবে। তো এই ছিল ইনফরমেশন। এখন আমি টোটাল একটা ওভারভিউ দেই, এর মধ্যে আরো কিছু ইয়ে আছে, যেমন সার্টিফিকেট রিকগনিশন, যেটা এনাকে কেনুং বলে, এইটা তারপর আরেকটা হচ্ছে প্রি অ্যাপ্রুভাল, যেটা বলছিলাম যে ওইটা কি, এই দুইটা নিয়েও ডিসকাস করব টোটালটা। তো আমাদের ফার্স্ট আমরা বলছিলাম দুইটা বড় স্টেপ, একটা হচ্ছে আমার হাউস বিল্ডিং ম্যানেজ করা বা জব ম্যানেজ করা। হাউস বিল্ডিংটাকে আমি জব বলতে পারি, কারণ এটা যেহেতু স্যালারি আছে আর সাথে পড়াশোনা, তো এটাকে আমি জবই বলতে পারি। তাহলে আমার হচ্ছে হাউস বিল্ডিং, এটা হচ্ছে আমার একটা বড় ধাপ, আর আরেকটা ধাপ হচ্ছে ভিসা, ঠিক আছে? তো এটা হচ্ছে আলাদা ধাপ। তাহলে হাউস বিল্ডিং এর জন্য তার নিজের কিছু রিকোয়ারমেন্ট আছে, আর ভিসার জন্য
তারও নিজের কিছু রিকোয়ারমেন্ট আছে। তাহলে আমরা হাউস বিল্ডিং এর জন্য আমরা রিকোয়ারমেন্ট গুলো দেখলাম। আমার এসএসসি চাচ্ছে সর্বনিম্ন, অথবা হয়তো বা কোথাও কোথাও এইচএসসি চাবে, বাট এর বেশি চায় না। তো এইচএসসি যাদের নাই, অনেকে দেখেন এসএসসির পরে তারা ডিপ্লোমা করে, তাই না? তাহলে এইটা এই এইচএসসির গ্যাপটা ফিল আপ করে দেয়। দেন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তারা চাই নাই বলতে এমন না যে লাগবে না, কারণ আপনি যেহেতু ইন্টারভিউ দিবেন, সো ইন্টারভিউতে যদি আপনি ফ্লুয়েন্টলি তাদের সাথে কথা বলতে না পারেন, আপনাকে যে প্রশ্নগুলো করবে ওইগুলার উত্তর না দিতে পারেন সুন্দর করে, তাহলে তো আপনি ইন্টারভিউতে পাস করলেন না, তো আপনাকে তারা জব কন্ট্রাক্ট দিবে না। ধরেন আপনি সবকিছু করে সব পেয়ে গেলেন, পারলেন, দেন তারা আপনাকে কি দিল? ফ্যাত্রাক, বা এটাকে বলে কন্ট্রাক্ট। ধরেন হাউস বিল্ডিং কন্ট্রাক্টটা দিল, এটা হচ্ছে একটা জব কন্ট্রাক্ট আর কি। আমি লিখতে পারি জব কন্ট্রাক্ট। দেন আপনার ভিসার জন্য আরেকটা ডকুমেন্ট চাইছে না? প্রি অ্যাপ্রুভাল লেটার। এই প্রি অ্যাপ্রুভাল লেটারটা হচ্ছে, এই যে আমি বললাম যে বুন্ডেস আগেন্টুয়া ফর আরবাইট, এটা হচ্ছে ফেডারেল জব এজেন্সি, জার্মান গভর্নমেন্টের যে জব। আমার বাংলাদেশে মন্ত্রণালয় থাকে না, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা রিলেটেড সব কাজ করে, এরকম মৎস্য মন্ত্রণালয় মৎস্য নিয়ে সব কাজ করে, এরকম জার্মানিতে জব রিলেটেড বা প্রফেশন রিলেটেড কাজ করে হচ্ছে তাদের জব এজেন্সি। এটাকে বলে বুন্ডেস আগেন্টুয়া ফর আরবাইট। আরবাইট মানে জব, বুন্ডেস আগেন্টুয়া মানে হচ্ছে ফেডারেল এজেন্সি। তো জব রিলেটেড যত কাজ, আপনি ধরেন এখানে একটা জব পেয়ে গেলেই যে আপনি এখানে জবটা করতে পারবেন বা জবটা নিয়ে ভিসার জন্য, ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এমন না। এই জবটা জার্মান গভর্নমেন্টের রিকগনাইজ হতে হবে, ওদের অ্যাপ্রুভাল লাগবে। ওই অ্যাপ্রুভালটাকে এখানে বলতেছে যে প্রি অ্যাপ্রুভাল। আপনি যখন হাউস বিল্ডিং কোম্পানি থেকে একটা হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট পেয়ে যাবেন, তখন আপনি এই প্রি অ্যাপ্রুভাল লেটারটার জন্য আবেদন করবেন হচ্ছে ওই যে জার্মান জব এজেন্সি আছে ওদেরকে, অথবা আপনি আপনার কোম্পানি, যে কোম্পানি আপনাকে হাউস বিল্ডিং দিছে তাদেরকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে তোমরা আমার হয়ে এই প্রি অ্যাপ্রুভাল লেটারটার জন্য অ্যাপ্লাই করে দাও। তাহলে তারা এটা অ্যাপ্লাই করবে। করার পর এই প্রি অ্যাপ্রুভাল লেটারটাও আপনি যদি পেইড সার্ভিস নেন ওদেরকে, এটা নর্মালি যদি আপনি অ্যাপ্লাই করেন ফ্রিতে, তাহলে 3 মান্থসের মতো লাগবে। কিন্তু আপনি যদি ওইটা পে করেন তাদেরকে, যে কোম্পানিকে বলেন তুমি আমাকে ফাস্ট ট্র্যাক যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে ওইটা করে দাও, তাহলে ওইটা 450 ইউরোর মতো সামথিং লাগে। ঠিক আছে, এটা ডিপে ভ্যারি করবে, এক এক স্টেটে এক এক প্রাইস। তো ওইটা হয়তো অনেক সময় আপনার পে করতে হবে, অথবা কোনো কোম্পানি নিজ থেকে এটা করে দেয়, তখন আর আপনাকে পে করতে হবে না। তো এটা যদি আপনি ফাস্ট ট্র্যাকটা অ্যাপ্লাই করেন, তাহলে 4 উইকস বা 1 মান্থসের ভিতরে আপনি এই প্রি অ্যাপ্রুভাল লেটারটাও পেয়ে গেলেন। এই প্রি অ্যাপ্রুভাল লেটারটা ম্যান্ডেটরি না, বাট এটা থাকলে আপনার ভিসা প্রসেসিংটা তাড়াতাড়ি হয়। কেন তাড়াতাড়ি হয় আমি বলতেছি। তো ধরেন আপনি কোম্পানিও আপনাকে প্রি অ্যাপ্রুভাল লেটারটা আপনাকে ম্যানেজ করে দিল, তাহলে আপনার কাছে কন্ট্রাক্ট চলে আসলো, আপনার কাছে প্রি অ্যাপ্রুভাল চলে আসলো। দেন 3 নাম্বার একটা জিনিস হচ্ছে, এটা আপনাকে কোম্পানি হয়তো কন্ট্রাক্ট দেওয়ার আগে জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে এই যে আনা কেনুং বলতেছি আমরা, আনার কেনুং, এটার বা ইংরেজি মিনিং হচ্ছে রিকগনিশন। তো জিনিসটা রিকগনিশন বা হলে এটা হচ্ছে আপনি যে পরিচিতি, আপনি যে বাংলাদেশে পড়াশোনা করছেন, বাংলাদেশে পড়াশোনার স্টাইল বা সিস্টেম বা সার্টিফিকেট এটা তো জার্মান স্টাইলের মতো না। তো আপনি যে জার্মানির যে এসএসসি বা এইচএসসির সমতুল্য আপনার একটা সার্টিফিকেট আছে বাংলাদেশের, তো এইটার জন্য তো আপনাকে এটা ইভালুয়েট করতে হবে যে আপনার এই স্টাডিটা তাদের স্টাডির সমতুল্য কিনা। তো এইটার জন্য এখানকার একটা এজেন্সি আছে, এটাকে এই এজেন্সিতে অ্যাপ্লাই করলে বা ওদের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওদের কাছে আপনি আপনার ফরেন কান্ট্রি থেকে যে ডকুমেন্টগুলা বা বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলা ওইগুলা ওদের কাছে পাঠালে ওরা কি করবে, ওইটা ইভালুয়েট করে দেখবে যে জার্মান এডুকেশন সিস্টেমে আপনার ওই মিনিমাম রিকোয়ারমেন্টটা আছে কিনা। ওইটাকে বলতেছে রিকগনিশন। অথবা অনেকে দেখবেন যে স্টেটমেন্ট অফ কম্প্যাটিবিলিটি, যে আপনার পড়াশোনাটা এখানকার পড়াশোনার সমতুল্য কিনা, ওই যে চেকটা, ওই চেকটাকেই বলে আনার কেন। হ্যাঁ, এইটা তো অনেক সময় কোম্পানি বলবে যে তোমার যে এসএসসি আছে বলতেছো, তোমার এটা তো বাংলাদেশের এসএসসি, আমাদের স্টাইলে আছে কিনা এটা তো আমি জানি না। তা তুমি এক কাজ করো, এই যে আনা কেনুং ডকুমেন্টটা আমাকে প্রোভাইড করো। তাহলে এটা কোম্পানি চাইবে। তো কোম্পানি চাইলে এটার জন্য অ্যাপ্লাই করতেও 250 ইউরো বা সামথিং লাগে। এটা সবকিছুই অনলাইন, আপনি পিডিএফ করে করে আপলোড দিবেন, এক একটা আলাদা আলাদা প্রসেস। ওগুলা নিয়ে ডিসকাস করলে আজকে আরো 2-3 ঘন্টা লাগবে, সো এটা নিয়ে করতেছি না।
তো আপনি যদি আনারকেনুং এর জন্য যদি কোম্পানি চায় যে আপনার ডকুমেন্ট এগুলো হবে না, এগুলো জার্মান ইকুইভ্যালেন্ট কিনা ওইটা চেক করাইতে হবে, তাহলে আপনি এটা করলে এই আনারকেনুং ডকুমেন্টটা চলে আসলো। তাহলে এইটাই ওই যে অনেকে জিজ্ঞেস করে ভাই এইটা কি, এটা হচ্ছে এটা আপনার যে পড়াশোনাটা ইকুইভ্যালেন্ট ওইটার একটা প্রুফ। তো এইটা কোম্পানির জন্য লাগবে যদি কোম্পানি চায়, যদি না চায় দেন আমার দরকার নাই। তো আপনার কোম্পানি আপনাকে জব কন্ট্রাক্ট দিতেছে, দেন কোম্পানি আপনার জন্য প্রি অ্যাপ্রুভাল লেটারটা অ্যাপ্লাই করে দিচ্ছে এবং ওইটা 1 মাসের ভিতরে চলে আসতেছে। আনারকেনুং যদি লাগে ওইটা করলেন, না লাগলে আপনার যে ডকুমেন্ট আছে ওইটা দিলেই কোম্পানি আপনাকে কন্ট্রাক্ট দিয়ে দিবে। সো এইটাও হয়ে গেল। তাহলে আপনার কাছে এখন সব কিছুই আছে, এখন আপনার ভিসা আবেদনের জন্য প্রসেস করতে হবে। তো ভিসা আবেদনের জন্য পাসপোর্ট এগুলো তো আপনার আছে, মোটিভেশন লেটার আপনি নিজে লিখতে পারবেন, সিভি আপনি নিজে বানাইতে পারবেন, এগুলো হয়ে গেল। তো মোটিভেশন এই পাসপোর্টের জন্য ভিসার জন্য যে মেইন ডকুমেন্ট গুলো এতদিন ছিল না, একটা হাউস বিলং পাওয়ার সাথে সাথে আপনার এই ডকুমেন্ট গুলো চলে আসছে, যেমন প্রি অ্যাপ্রুভাল লেটার চলে আসছে, দেন কন্ট্রাক্টও আপনি হাউস বিলং পাওয়ার পর চলে আসছে, দেন আপনার যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে এখন এই জায়গায়। ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আমরা দেখলাম যে সেফ সাইডে থাকতে গেলে আপনার B1টা দরকার, অথবা আমরা দেখছি যে A2 দিয়েও হয়। আর মেডিকেলের জন্য, মেডিকেল প্রফেশনের জন্য B2 লাগে, এটা হাউস বিল্ডিং এর পোর্টালেই দেওয়া থাকবে, কিন্তু এম্বাসিতে B1 চাইছে, তাই না? তো মেডিকেলের জন্য আপনি যদি B1 দিয়েও মেডিকেলের হাউস বিল্ডিং পেয়ে যান, তাহলে ভিসা পাইতে আপনার B1 হইলেই হবে, আপনার আর B2 দরকার নাই। তাহলে আমি প্রি অ্যাপ্রুভাল আসলো, আমার হাউস বিল্ডিং এর কন্ট্রাক্টও আসলো, আমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আসলো, আর বাকিগুলো তো আমার আছে, আমার SSC সার্টিফিকেট বা HSC বা এগুলো আছে, আমার পাশে পাসপোর্ট আছে, আমার কাছে সিভি আমি বানাই ফেলবো, মোটিভেশন লেটার আমি লিখে ফেলবো। তাহলে এই তো হয়ে গেল আমার সব ডকুমেন্ট হাতের কাছে। তাহলে এই সব ডকুমেন্ট যখন হয়ে গেল, তখন এই যে আজকে যে নোটিশটা দিল এম্বাসি যে নতুন পোর্টালে যে রেজিস্ট্রেশন করতে হবে, নতুন পোর্টালে যে আপনি একটা ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করবেন, দেন এম্বাসি যখন আপনাকে ইচ্ছা ইমেল করবে যে আপনার সব ডকুমেন্ট পাঠাইলেন, তখন ওরা চেক করে বলো যে তুমি এত তারিখ তোমার ইন্টারভিউ, তুমি আসো এত তারিখ এম্বাসিতে। তো এত তারিখে আপনি এই সব ডকুমেন্টের অরিজিনাল কপি নিয়ে তাদের কাছে গেলেন, ইন্টারভিউ দিলেন, তারপর 1 মাস আল্লাহ করলেন, 1 মাসের ভিতরে যদি পাসপোর্ট হয়ে যায়, ভিসা তো পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ, এয়ারপোর্ট টিকিট কেটে জার্মানিতে আসবেন। তাহলে এই ছিল আমার টোটাল প্রসিডিউরটা শুরু থেকে। আমি ফার্স্টে ল্যাঙ্গুয়েজ শিখা দিয়ে শুরু করলাম, ল্যাঙ্গুয়েজ পারে আমি যদি মোটামুটি মনে করি যে আমি এখন একটা জার্মান ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবো, জার্মান ভাষায় কথা বলতে পারবো, তখনই আপনি হাউস বিল্ডিং অ্যাপ্লাই করা শুরু করবেন। তারপরে হাউস বিল্ডিং হয়ে গেলে এই সবগুলো হয়ে গেলে দেন আপনি ভিসার জন্যও অ্যাপ্লাই করে দিলেন। এই হচ্ছে আমার টোটাল প্রসিডিউর। প্রশ্ন থাকবে অনেক, আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আপনি একটু প্রশ্ন করবেন। আমি আগে এখন টোটাল কস্টটা কিরকম ওইটা একটু বলে দিই। ফার্স্টে ধরেন আমি যদি আমার জার্মান স্কুল বাংলার কথা বলি, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা A1 এ নিচ্ছি হচ্ছে 6,000, তাই না? A2 তে হচ্ছে 8,000, B1 এ হচ্ছে 10,000। তাহলে আমার এখানে টোটাল কত আসছে? 24 গেল আমার এখানে, আমার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনাদের ধরেন 24K গেল। দেন আপনি যদি B1 এক্সাম দিতে চান বুথ ইনস্টিটিউট, ওইটা হচ্ছে 18,800 এখনকার প্রাইস। বাট বাংলাদেশে B1 এ সিট পাওয়া যায় না, এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। আপনারা কলকাতায় যাইতে পারেন, ওইখানে আজকে বসলে দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে ডেট আছে, ওইগুলাতে অ্যাপ্লাই করতে পারেন। তো ওইখানে কলকাতায় যাইতে আসতে ভিসার, ইন্ডিয়ান ভিসার জন্য আপনার যা আলাদা এডিশনাল ফি, তো এগুলো আমি ধরেন 10 থেকে 15-এর ভিতরে ধরলাম, হ্যাঁ। আর বাকি এইটুকু তো আছেই। অথবা যদি কলকাতায় না যেয়ে বাংলাদেশে পারেন, তাহলে তো এইটাতেই হয়ে গেল। তাহলে এই 18টাকে আমি ধরলাম 20K ধরলাম। বা ধরেন আপনি একবারে টোটালটা পাস করতে পারলেন না, 1-2টা মডিউলে ফেল করছেন, পরে আবার এই 1-2টা মডিউল দিলেন, তাহলে প্রতি মডিউলে মনে হয় 4,900 টাকা করে আমি যতটুকু দেখলাম। এটা গুতে ইনস্টিটিউটের ওয়েবসাইটে ঢুকলে পাবেন। বা ধরেন আমি 5K করে ধরলাম, তাহলে ধরেন এটাকে আমি ডাবল ধরলাম যে আপনি 2বারে পাস করলেন, তাহলে এখানে গেল 40K, ঠিক আছে? ধরেন আপনি 2বারে এটা পাস করলেন, তাহলে এখানে আমার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য গেল 24, আমার ভাষার জন্য গেল 40, তাহলে আমার টোটাল কত হচ্ছে? 64K আমি এটা ধরলাম। আমি ওর্স্ট কেস যেগুলা 2বারের বেশি যদি না পাস করেন, আরো বা দিতে হয়, তার মানে আপনার পড়াশোনায় ঘাটতি আছে, আপনি পড়াশোনা বাসায় করেন নাই। সো এখানে 64 ধরলাম। দেন হচ্ছে ওই যে আনারকেনুং যেটা বলছি, যে আপনার সার্টিফিকেট যদি রিকগনিশন করা লাগে, যে আপনার বাংলাদেশ সার্টিফিকেট জার্মান ইকুইভ্যালেন্ট প্রুফ করাইতে হয়, এটা কোম্পানি যদি চায়, অনেক ম্যাক্সিমাম কোম্পানি চায় না, যদি চায় তাহলে এখানে 250 ইউরো হচ্ছে 30K এর মতো,
বাংলাদেশে 30K। হ্যাঁ, তারপর আপনি যদি চান যে আপনার ভিসা এই যে প্রি অ্যাপ্রুভাল এটার প্রসেসটা ফাস্ট করতে, নর্মালি ধরেন 3 মাসে আসলো, আপনি চান যদি এটা 1 মাসের ভিতরে করাইতে, তাহলে আমি বলছিলাম যে 450 ইউরোর মতো লাগবে। 450 ইউরো হচ্ছে প্রায় 60K এর মতো। এটা আসলে করানো লাগে না, কারণ হচ্ছে আমি ফার্স্টে বলছি যে আগস্ট থেকে আপনার হাউস বিল্ডিং শুরু হবে, কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন তার আগের বছর থেকেই, ধরেন জানুয়ারি ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরে করলেন, তাহলে আপনার কাছে প্রচুর সময় আছে। আপনি এত এইটার জন্য অ্যাপ্লাই না করলেও এই 2-3 মাসে যা সময় লাগুক ওইটা লাগুক, সমস্যা কি, একদিন তো আসবেই। আসলে তো আপনার কাছে ভিসা হইতে তো সর্বোচ্চ 2 মান্থস লাগবে। সো আগস্টের আগ পর্যন্ত তো আপনি আরো 6-7 মাস পাচ্ছেনই। তো এই সময়টার জন্য এখানে 60K খরচ করে কোনো দরকার নাই। সো এটা চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। তাহলে আমি এখানে 30K দিলাম, তাহলে 64-র সাথে আসলো কি 30K। তাহলে আমার ল্যাঙ্গুয়েজ শিখা হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হয়ে গেল, আমার সার্টিফিকেট রিকগনিশন হয়ে গেল। দেন ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 75 ইউরো, এটা হচ্ছে সামথিং অ্যারাউন্ড 9,500, বা এটাকে 10,000ই ধরলাম, 10K। ঠিক আছে, এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি, যে এম্বাসিতে যে ভিসা অ্যাপ্লিকেশন করবেন ওদের ফি। তাহলে আমার টোটাল কত হলো, 60, 70, 80, 90, 1 লাখ, 1,04,000, বা আমি এটাকে 1,05,000 ধরলাম। এইটা হচ্ছে আমার টোটাল কস্ট হাউস বিল্ডিং পাইতে। আর ওই যে জার্মানিতে ইন্স্যুরেন্স বা অ্যাকোমোডেশন, এগুলা ইন্স্যুরেন্স ধরেন 3 মাসের একটা ইন্স্যুরেন্স নিলে 30 ইউরো বা 35 ইউরোর মতো করে একটা পড়বে, এটা হচ্ছে 5,000 টাকার মতো। তাহলে এখানে আরো 5,000 যদি অ্যাড করি, তাহলে হচ্ছে আমার 1,10,000। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে আমার ভিসা হাতে পাওয়ার আগ পর্যন্ত কস্ট। দেন আপনি টিকিট বুক করলেন জার্মানিতে ফ্লাই করার জন্য 65 থেকে 70, বা আপনি শপিং করলেন 30-40 হাজার, এটা ডিপেন্ড করে আপনার উপর। তো এটা হচ্ছে এক্সট্রা। তাহলে আমার টোটাল ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমার 1,10,000 খরচ গেল। যদি আপনি সিরিয়াসলি পড়েন, ল্যাঙ্গুয়েজ ইজিলি শিখে যান, এবং আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এই 1,10,000। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, ইউরোপে আসার জন্য 15-20 লাখ টাকা খরচ করে বছরের পর বছর ওয়েট করে সিজনাল বিষয়ে অনেকে ইটালি যায় না, এক এক দেশে যায় না, রোমানিয়াতে যায়, এই যে 15-20 লাখ টাকা খরচ করে। আর আপনি যদি 5-6 মাস নিজে ল্যাঙ্গুয়েজের প্রতি খরচ করেন, এবং 1 লাখ টাকায়, প্রায় তো 1 লাখ টাকা অথবা 1,10,000, এই টাকায় যদি আপনি জার্মানির মতো একটা দেশে আসতে পারেন, তাহলে কোনটা বেনিফিশিয়াল, জার্মানিটা। তাই না? আমি আমি অনেককেই চিনি যে ইটালি কিন্তু কিছুদিন পর পর প্রতি বছরই স্যার আমি আছি সিজনাল এবছর বিষয়ের সময় জন্য নষ্ট apply করছি। করে। ইটালিতে দেখবেন সিজনাল ভিসা, তারপর ইউএসএ তে ডিবি ভিসা, বা বিভিন্ন এজেন্সি করে রোমানিয়াতে নিয়ে দিবে, ডেনমার্কে নিয়ে দিবে। এগুলার কাহিনী আপনাদেরকে ক্লাসে বলবো, যে যারা বলে যে আইএলটিএস ছাড়া ইউকে ভিসা, ডেনমার্কের ভিসা, ফিনল্যান্ডের ভিসা, এগুলার পরে ভবিষ্যৎ কি, এটা আমি বলবো। আমি একজনের ভিসা প্রসেস করতেছি জার্মানির জন্য এখন, উনি ডেনমার্কে আছে হাজবেন্ড সহ, ওইখানে জব নাই, ওনাদেরকে এজেন্সি দিয়ে ধরে গেছে। তো সিস্টেম হচ্ছে এমন, আপনার কাছে যদি টাকা থাকে, আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটি, প্রাইভেট হোক বা পাবলিক হোক, যেখানে টিউশন ফি বেশি, ওদের অ্যাপ্লাই করলে কিন্তু চান্স, আর চান্স হয়ে গেলে কিন্তু ভিসা হয়ে যায়। কিন্তু ওইখানে যেহেতু আপনার টিউশন ফি পে করতে হবে, ওইখানে যেহেতু আপনার সার্ভাইভ করার জন্য পার্ট টাইম জব লাগবে বা ফেসিলিটি লাগবে, ওইগুলো যদি না থাকে, তাহলে আপনি তো ওইখানে যে লাভ নাই। তো এজেন্সিগুলা কি করে, ওই কাজগুলা করে কোনো মতে ওদেরকে বর্ডার পাস করে দেয়, ওদের থেকে লাখ লাখ টাকা নিয়ে নেয়, পরে যায় ওই স্টুডেন্ট গুলো এখানে যায় সাফার করে, কষ্ট করে। সেম এক আপু হাজবেন্ড সহ আছে ডেনমার্কে, এখন উনাই জার্মানিতে মাস্টার্স করতে আসবে, উনাদের জব নাই, মাসে পর মাস দেশ থেকে টাকাই নেয় না, চলতেছে। যে সামনের সেমিস্টারে ভর্তি হবে, ইউনিভার্সিটির টিউশন ফি দিবে, ওই টাকা নেই, রুজি করতে পারতেছে না। সো ওনারা এই এক দুরবস্থা। তো এই ধরনের পাল্লাই পড়বেন না। আর এই যে সিজনাল ভিসা বা রোমানিয়ার ভিসা, এই ধরনের ভিসাতে যায় এত সময় নষ্ট না করে, এত টাকা না করে, যদি ল্যাঙ্গুয়েজটার পিছনে সময় দেন, তাহলে হাউস বিল্ডিং এ খুব ইজিলি জার্মানিতে চলে আসতে হবে। সর্বোচ্চ 1,20,000 থেকে আপনাদের 1,80,000 বা 2 লাখ টাকা খরচ যাবে। এই সবগুলো হচ্ছে জাস্ট ফি, এক এক জিনিসের এক একটা ফি, আলাদা এক্সট্রা কোনো খরচ নাই, যদি আপনি সব কাজ নিজেই করতে পারেন। যে আপনি মোটিভেশন লেটার যদি আপনি নিজে লিখতে পারেন, আপনার নিজের ইউরোপাস সিভি যদি আপনি নিজে বানাইতে পারেন, আর এই যে অ্যাপ্লিকেশনটা আপনি যদি নিজে নিজে বুঝে নিজে নিজে করতে পারেন, খুব ইজি, জাস্ট কভার লেটার, মোটিভেশন লেটার, নাম টাম দিয়ে স্যালারি অ্যাপ্লাই করে দিবেন, ইন্টারভিউ আসলে এটা, এইগুলা যদি আপনি নিজে বুঝেন, তাহলে কিন্তু আর কোনো ধরনের খরচ এখানে লাগতেছে না, তাই না?
তো এই 2 লাখ টাকার ভিতরে ফুল প্যাকেজ, এর থেকে বেশি আপনার আর কি লাগে? আর জার্মানিতে তো কেরিয়ার আপনারা জানেন, জব সিকিউরিটি আছে, লাইফ স্ট্যান্ডার্ড আছে, দেন 5 বছরের ডুয়েল সিটিজেনশিপ। এখন আপনি B1 পাস করে আসলে জাস্ট 5 বছর ভ্যালিডুয়েতে থাকবেন, দেন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ওয়ার্ল্ডের নাম্বার 1 নাম্বার 2 পাসপোর্ট জার্মানির। কোনো বছর 1 নম্বরে থাকে, কোনো বছর 2 নম্বরে থাকে। তো এর থেকে বেশি আপনার আর কি লাগে? বাংলাদেশে যারা ডিপ্লোমেট তাদের থাকে লাল পাসপোর্ট, আর এখানকার নর্মাল সিটিজেনদের লাল পাসপোর্ট। সো আপনি বাংলাদেশের ডিপ্লোমেটদের থেকেও বেশি ভ্যালুয়েবল হয়ে যাবেন যদি জার্মান সিটিজেনশিপ পান। তো আর কি লাগে আপনাদের বলেন, পড়াশোনা যারা করতেছেন না? ভাই আউসবিল্ডুমের পরে কি যে সাবজেক্ট আমি পড়বো, এই সাবজেক্টটা দিয়ে কি আরো বড় অন্য কোন ইউনিভার্সিটিতে পড়তে পারবো? হাউস বিল্ডিং করার পর আপনি ধরেন যে আমি মেকানিক্যাল নিয়ে পড়তেছি আউসবিল্ডুমে, হুম এখন কি তারপর এটাতে আরো মেকানিক্যাল ধরেন যে পিএইচডি টাইপের করা কি যাবে? হাউস বিল্ডিং করার পর আপনি চাইলে ব্যাচেলর করতে পারবেন, হ্যাঁ, এইটাই বলতে অথবা চাচ্ছি। অথবা যারা ব্যাচেলর অলরেডি করা আছে তারা হাউস বিল্ডিং তো একটা ওয়ে জার্মানিতে আসার। হাউস বিল্ডিং এর যে 2 বছর বা 3.5 ইয়ার্স, এই সময়টা পার করার পর এটা তো এদের সাথে আপনার চুক্তিতে হাউস বিল্ডিং করবেন, এই যে পিরিয়ডটা তাদের কন্ট্রাক্টে ছিল এই পিরিয়ডটা, এরপরে তাদের সাথে জবে ঢুকবেন না ঢুকবেন এটা আপনার ব্যাপার। তারা আপনাকে জব অফার করলে আপনি ঢুকলেন না, আপনি বলেন আমি ব্যাচেলর করবো, বা আপনি অন্য কোনো প্রোগ্রামে চলে গেলেন, এটা আপনার বিষয়, আপনার উইলিংস, তাই না? সো হ্যাঁ, আপনি এটা অবশ্যই। করতে পারেন, আপনার অথবা এরপরে মাস্টার্স করতে পারেন, এরপরে চাইলে আবার পিএইচডি করতে পারেন। তো এত দূর যাবেন কিনা আল্লাহ জানে। এখন হচ্ছে আপনাদের ওপেন কোশ্চেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। এর ভিতরে আরো ছোট ছোট অনেক কিছু আছে, বাট এগুলো আস্তে আস্তে জানা যাবে, সব তো এক ক্লাসে ডিসকাস করা যাবে না। সো আপনাদের এই প্রসেসটা বুঝতে বা এটার কোনো কিছুতে প্রশ্ন আছে কিনা বলেন। আর স্টাডি গ্যাপ সমস্যা হয় নাকি? স্টাডি গ্যাপ তো আছে অনেকে। হ্যাঁ, স্টাডি গেটে আমি বলে দিলাম 35 বছর লিমিট হাই। তো এই 35 বছরে এসএসসি পাস করতে মানুষের 35 বছর তো লাগে না, তাহলে অবশ্যই স্টাডি গ্যাপটা ওরা কাউন্ট করেই ম্যাক্সিমাম লিমিট 35 দিছে। সো এখানে এটা কোনো সমস্যা না, তাই না? তারপর না, ঠিক আছে, সবকিছু বুঝছি। আর বাংলাদেশে তাছাড়া একটা এই অটো মেকানিক, অটোমোবাইল ইঞ্জিনিয়ার বা এরকম যেটার মধ্যে দেখলাম একটা হাউস বিল্ডিং আছে, এটাতে কি এক্সট্রা কোনো ডকুমেন্ট লাগবে? আপনার এক্সট্রা ডকুমেন্ট, যারা এসএসসি পাস করে হাউস বিল্ডিং এ চায় তাদের কাছ থেকে আর এক্সট্রা ডকুমেন্ট কি চাইবে? একটা এসএসসি স্টুডেন্টের, পাস করে স্টুডেন্ট এক্সে কি জব এক্সপিরিয়েন্স তো থাকবে না তার? এখানে আর আলাদা কোনো এক্সট্রা ডকুমেন্ট চায় না। যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে ওইটা আপনাকে অন্য যে অ্যাপ্লিক্যান্ট তাদের থেকে আপনাকে উপরে তুলে দিল, মানে আপনার পসিবিলিটিটা বাড়াই দিল। তবে আমারও জিনিসটা জানার তাইলে ছিল, তো একটু অটো মেকানিক যদি দেখে দিতেন আমাদের ভালো হতো। অটো মেকানিকের ওয়েবসাইটটা। ক্লাসে দেখাই দিব না আরেকদিন, আজকে আমি পড়াইতেও হবে, 1 ঘন্টা হয়ে গেছে কথা বলতে। স্যার, প্রি অ্যাপ্রুভালের জটিলতাটার সমাধান কিভাবে করা যাবে কম সময়ে? জটিলতার সমাধান হচ্ছে আপনি যেই কোম্পানি আপনাকে হাউস বিল্ডিং দিবে তাকে বলবেন যে আমার ভিসার জন্য প্রি অ্যাপ্রুভাল লেটার লাগবে, তুমি এটা করে দাও। ওদেরকে ইমেল করলে ওরা বাকি প্রসেস করে দিবে, এটা আপনার কিছু বুঝতে হবে না। আমি দেখলাম অনেক কোম্পানি নাকি করে দেয় ওরাই, মানে হ্যাঁ, ওরাই ওরাই করে দিবে, ওরা করে দেয় আর কি। স্যার, ওরাই আপনি জামাইতে। জি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মানে ওর হাউস বিল্ডিং কিরকম পোস্ট ফাঁকা একটু দেখাইতেন যদি। অবশ্য অনেক কম ভাই, অনেক কম, মানে 9টা 10টা 11টা আমি দেখছি, স্যার যখন বলছে তখন আমি দেখছি। মার্সিডিজ বেঞ্জ কোম্পানিতে দেখছিলাম আমি, মোটামুটি অনেক আছে, খালি 100-র মতো কয়েকদিন আর আগে এই যে দেখলাম। 100 থেকে বেশি হলে যে বাইরের কাছে মরক্কো টরক্কো ফুল করে ফেলবে সব। অটোমোবিল কাউফমান, তাই না? অটোমোবাইল কোম্পানি। এই যে স্কুডা কার কোম্পানি আপনারা হয়তো চিনেন, 16টা প্লেস দিতেছে, বিএমডাব্লিউ গ্রুপ 47টা। এগুলোতে কম্পিটিশন বেশি হবে কারণ এগুলো হাই ডিমান্ডেবল জবস। এই যে ওডি আছে, ওডিউতে 1টা, তারপরে এরকম আর পরিচিত কি কি আছে, এই যে ফোলসবাগন 7টা, যে ওডি বার্লিন গেমবিয়া 5টা দিচ্ছে, মার্সিডিজ দিচ্ছে 64টা, ফোলসবাগন আরেকটা আছে 4টা। দেখবেন আর কি ঢুকে, এখন যে কোনো একটাতে ঢুকে দেখি তাদের রিকোয়ারমেন্ট কি। আমি স্কুটারটায় ঢুকলাম, বিএমডব্লিউ টা ঢুকে। বিএমডাব্লিউটা ঢুকবো,
কি সবার নজর এখানে বিএমডব্লিউ তে, বিএমডব্লিউ হচ্ছে ভালো ব্র্যান্ড আছে এখানে। আর ভাই মার্সিডিজ মার্সিডিজ দেখেন, আছে মার্সিডিজ। মার্সিডিজ এদিকে তো ইয়ার নাই। That's what you will learn with that. This is what awaits for you. This is what you should bring. তার মানে এটা হচ্ছে আপনার এই যে প্যাশন ফর কার্স অ্যান্ড মোটরসাইকেল, ইন্টারেস্ট ইন দ্য মোবিলিটি অফ টুমোরো, অর্গানাইজেশনাল ট্যালেন্ট, কমিউনিকেশন স্কিল, এই যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনাকে মেজার করবে। গুড ল্যাঙ্গুয়েজ স্কিল বোথ রিটেন অ্যান্ড ওরাল, আবিটু, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এইচএসসির সমান। তাহলে এখানে এইচএসসি চাইছি, দেখেন আর অ্যাডিশনাল কোনো ডকুমেন্ট চাই নাই। এখন এখানে যে ল্যাঙ্গুয়েজ স্কিল বলছে, এটা যদি আপনি A2 দেন আপনাকে যতটুকু হেল্প করবে, আপনি যদি B1 দেন আপনাকে আরেকটু হেল্প করবে, আপনি যদি B2 দেন আরেকটু হেল্প করবে, তাই না? তাহলে আপনি যত বেশি পারবেন দিবেন, তাহলে অফারটা পাইতে তত ইজি হইলো। এই তো এই যে এটা দেখেন 3 বছরের 4 আগস্ট থেকে শুরু হবে, 30টা ভ্যাকেশন ডে। 30টা ভ্যাকেশন ডে, এখানে ভ্যাকেশন গুলা পেইড হয়। আপনি 30 দিন অফ নিলেন, 30 দিনের স্যালারি কিন্তু আসবে। তো এটা হচ্ছে জার্মানির একটা ভালো। অফটা কি যে কোনো সময় নেওয়া যায় না? এই অফটা আপনি বস ম্যানেজার সাথে কথা বলে আপনি যখন ইচ্ছা তখনই নিতে পারবেন। বস তার এটা ফ্লেক্স। মার্সিডিজ কিন্তু ব্র্যান্ডের ভাইয়া দেখাবেন দেখলাম একটু, ওইটাতে একটা দেখলাম কি জানি লাগে এক্সট্রা। অটোমোবাইলে কিন্তু এই যে ইয়া করে না, এই যে এটার নাম কি যেন? আর টাকাটা কিন্তু ওরা দেখায় না যে কত টাকা করে দিবে বা কিছু, এটা কিন্তু দেখায় না। এবার দেখেন আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন ওদের কোশ্চেনের পর আপনারও কোশ্চেন করার সুযোগ থাকবে, আপনি জিজ্ঞেস করবেন কত দিবে। ওর যদি অনেক জব অ্যাডভার্টাইজমেন্টে থাকে না, যদি না থাকে দেন ইন্টারভিউ দিন আপনি জিজ্ঞেস করবেন, তাহলেই হবে। ওরাই বলবে আপনার তোমার কোনো কোশ্চেন আছে কিনা, তখন তুমি জিজ্ঞেস করবা যে আমার স্যালারি কি রকম হবে, আমার অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে কিনা। ওই যে অ্যাকোমোডেশনের কথাটা বলি নাই, ভিসার জন্য অ্যাকোমোডেশনটা দেখাইতে, ওইটা আপনি অনলাইনে অ্যাকোমোডেশন অ্যাপ্লাই করা যায়, অথবা অনেক কোম্পানি নিজেদেরই অ্যাকোমোডেশন সিস্টেম থাকে, ওগুলা করলে ওই অ্যাকোমোডেশনেরও বাসারও কন্ট্রাক্ট করে দিয়ে দিবে। তো ওইগুলো এম্বাসিতে দিলে আরো ইজি হয়, তাই না? এখানে এম্বাসি চেকলিস্টে তো আমরা অ্যাকোমোডেশন রিলেটেড কিছু দেখি নাই, তারপরে যদি দেন তাহলে এম্বাসি মনে করবে যে আপনি আসলে ভ্যালিড এবং আপনার কাছে সবকিছু আছে। সো ওইটা আর একটু হেল্প করবে। মানে জিনিসটা হচ্ছে এমন কনস্ট্যান্ট কিছু না, আপনি যত বেশি প্রুফ দেখাইতে পারবেন, যত বেশি আপনি নিজেকে কোয়ালিফাইড প্রুফ করাইতে পারবেন, তত বেশি আপনার হাউস বিল্ডিং পাইতে সুবিধা হবে, ভিসা পাইতে সুবিধা হবে, এরকম। আর মিনিমাম যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওগুলা তো আমি দেখাই দিলাম এখন। আর যদি আচ্ছা ভাই, কোম্পানি অ্যাকোমোডেশন দেয় তাহলে কিন্তু বেটার, কিন্তু এটা কারণ যেই ইয়েটা দেয় ওইটা দিয়ে একজনকে সুবিধা হয়, খাওয়া দাওয়া করে সবকিছু করে। ওরা তো ওকে, আচ্ছা সার্ভিস। ভাই, যদি ট্রেড সেন্টার থেকে যদি ট্রেড সেন্টার থেকে তো একটা ডকুমেন্ট নিয়ে যেতে পারি কোর্সের, এগুলো কি কাউন্ট করবে? হ্যালো, জি জাহিম ভাই আবার বলেন। যদি ট্রেড সেন্টার গুলো থেকে আমরা কোনো ডকুমেন্ট নিয়ে যেতে পারি যে কোর্স গুলো আছে, ট্রেড সেন্টার বলতে ওই ব্রাউনবেরিয়া টিটিসি গুলো, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আপনি গুলো। হ্যাঁ দিবেন, সমস্যা কি? এগুলো দিলে তো আপনাকে আরো কোয়ালিফাইড করলো। আপনি সিভিতেও তো এগুলো অ্যাড করতে পারেন যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা স্কিলস, ওগুলাতে আপনি এগুলো অ্যাড করবেন না, তাহলে তো আপনার সিভিটা আর একটু ওয়েটফুল হইলো। ধরেন যে আমি কি সাবজেক্ট চেঞ্জ করতে পারবো ওই জায়গায়? ধরেন আমি মেকানিক্যাল নিয়ে পড়তে ইচ্ছুক। আপনি যে হাউস বিল্ডিং এ কন্ট্রাক্ট সাইন করে যাবেন, ওই কন্ট্রাক্ট যদি চেঞ্জ করেন তো কন্ট্রাক্ট তো ইনভ্যালিড হয়ে যাবে। আপনার তো ও আগে যে কন্ট্রাক্ট সাইন করে যতটুক সময়ের জন্য আপনি ওদের সাথে কন্ট্রাক্ট সাইন করছেন ওটুক না, তো করতে হ্যাঁ, হবে, তাই? না 3 বছর আমি তাদের সাথে ছিলাম, থাকবো, তারপরে কি আমি চেঞ্জ করতে পারবো? তারপর আপনি যেটা ব্যাচেলর। ইচ্ছা চাইলে অন্য দেশে চলে ভাই, যেতে আমি তো পারেন। আমি তো শুনলাম যাওয়ার পরে নাকি রিকোয়েস্ট করলে চেঞ্জ করা যায় এগুলো। ওইটা ইন্টারনাল ব্যাপার। আপনি যদি ওদেরকে ম্যানেজ করে চেঞ্জ করেন কন্ট্রাক্ট, তাহলে আপনার ভিসাও পরে চেঞ্জ করতে হবে, ওইগুলো অন্য হিসাব। ওগুলো সবই করতে পারবেন, যা মানে আসার পর আপনি লিগাল ওয়েতে যত যত অপরচুনিটি আছে সবগুলাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা সমস্যা না। আচ্ছা, ওকে। কিন্তু অপরচুনিটি থাকতে হবে আর কি চেঞ্জ করার। যদি একটা কোম্পানিতে একাধিক পোস্ট থাকে, আপনি একটাতে ঢুকলেন এবং তাদেরকে ইন্টারনালি ম্যানেজারের সাথে কথা বলে বলেন যে আমি ওইটাতে যেতে চাই, সে যদি অ্যালাউ করে তাহলে সে আপনাকে নতুন কন্ট্রাক্ট আবার দিবে। ওই কন্ট্রাক্ট দিয়ে আপনার আবার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ওই জার্মানি থেকে জার্মানির ইমিগ্রেশন অফিসে অ্যাপ্লাই করবেন। ওরা যদি আপনার নতুন ভিসা আবার দিয়ে দিবে, এটাই স্বাভাবিক দেওয়াটা। তো দিলে দেন আপনি ওইটা প্রফেশনটা আবার কন্টিনিউ করতে পারবেন। আর আইটি স্পেশালিস্টদের জন্য কি কোনো কোর্স করা থাকা লাগে এরকম? না, সব এসএসসি এইচএসসি এগুলাই। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আরো ইজি হয়, জব এক্সপিরিয়েন্স বা কোনো প্রজেক্ট করা স্টিল থাকলে জেএসএস টুকটাক ওগুলা সিভিতে অ্যাড করবেন।